কে গাড়ি কাঁচ ভেঙেছে? ওখানে আমার গাড়ির কাঁচটা। আমি বলছি এখানকার চার্জে কে আছে তার সাথে একটু কথা বলতে চাইছি। কে বড় বাবু ছোট বাবু চিনি না, তার সাথে কথা বলতে চাইছি। এবার আসুন, আমি তার সাথে কথা বলতে চাইছি। চাপ লাগলে আমি ছুটিয়ে ফেলবো। তোরা বসো, বসো তোমরা। সরো, আসুন, আপনি দায়িত্বে আছেন। হ্যালো, বসো। আপনি আমাকে 10 মিনিট টাইম দেব। 10 মিনিটের মধ্যে যদি খুঁজে বার না করতে পারেন কি করতে হয় আমিও দেখাবো। 10 মিনিট বসছি আমি এখানে। আপনার ছেড়ে দাও। 10 মিনিটের মধ্যে যদি না খুঁজে বার করেন আমি খুঁজে বার করব। পোকা জন্মাবে, সেই পোকা আপনার বাড়িতে ছেলে মেয়ে বাড়ি অসুস্থ করে ফেলতে পারে, কারণ কানে নাকে ঢুকে গেলে ঘা করে বিপদ করে ফেলতে পারে। তাহলে নির্দিষ্ট টাইমের পরে একে কি করতে হবে? সার গাদায় ফেলে দিতে হবে। 15 বছর ধরে যে সরকারটা চলছে সে সরকার আজকে পচে গিয়েছে। এই সরকার স্বাস্থ্যকে পচিয়েছে, শিক্ষাকে পচিয়েছে, রেশন চুরি করে পচিয়েছে, এবং হিন্দু মুসলমান দলিত আদিবাসীর মধ্যে যে সম্প্রীতি ঐক্য ছিল, এই রবি ঠাকুরের মাটি, এই নজরুলের মাটি, এই মাটিকেও আজকে বিষক্রিয়াতে পরিণত করেছে। এই 15 বছর ধরে, এই 15 বছর ধরে কোথায় কে গাড়ি কাঁচ ভেঙেছে? ওখানে আমার গাড়ির কাঁচটা কি ভেঙেছে যাওয়ার দরকার নেই, সিকিউরিটি দেখছে। ওখানে আছে তো, কাউকে যেতে হবে না, কাউকে যেতে হবে না। কেউ যাবে না, একটা বলে দিলাম ভাই, কেউ যাবে না একটা। একজন সিকিউরিটিকে নিয়ে যাও, একটাও কেউ যাবে না। দাঁড়াও, বাদ দাও। কি বলতে যাচ্ছিলাম? তো 15 বছর হয়ে গেল, এক্সপায়ার হয়ে গিয়েছে। তো একে সার গাদায় ফেলতে হবে, নাহলে ঢুকে আমাদের ক্ষতি করে দেবে। তাই বন্ধুগণ আমি আপনাদের বলবো, ভাই আমার এইদিকে তাকাও। এইটাই তো তোমাদের খারাপ। তোমাদের লিডার যখন এইদিকে আছে তুমি ওইদিকে তাকাচ্ছ কেন? আমি চিন্তিত হয়েছি, তা তুমি চিন্তিত হয়ে যাচ্ছ কেন? স্বামী বিবেকানন্দজির একটা কথা শুনবে, সারাদিন চলার পথে যদি কোনো বাধার সম্মুখীন না হও, জানবে তুমি ভুল পথে পরিচালিত হচ্ছ। বুঝতে পারছো বইটা? আমি শিখতে আছি তো নাকি? এখানে যিনি দায়িত্বে আছেন, ইনচার্জ, কোন থানা এটা? পোলেরহাট থানার যিনি ইনচার্জ এখানে আছেন, আমি তার সাথে একটু কথা বলতে চাই। তিনি যেখানে আছেন আমি তার সাথে কথা বলতে চাই, একটু আসবেন। তাই যেটা বলছিলাম, 15 বছর হয়ে গেছে, পচে গেছে, কে সার গাদায় ফেলতে হবে, নাহলে পোকাতে আমাদের সমাজকে ধ্বংস করে দেবে। তাই 29 এপ্রিল আসছে দিন। আচ্ছা, আপনাদের বলবো, এখানকার যিনি ইনচার্জ যিনি আছেন তাকে আমি ডাকছি একটু। এখানে চার্জে কি আছে পোলেরহাট থানার? कौन साहेब दायित्व आছেন? गाड़ी का कांच कौन टूटा? पूछिए तो अबूजर को, ड्राइवर को कैसे हुआ? ड्राइवरটা কে আছে? এখানে আসো তো আমার কাছে। এখান থেকে আমি অনুরোধ করব, কেউ কাউকে তাড়াতাড়ি দিতে যাবেন না। তাড়াতাড়ি দিয়ে আমাদের কাজ নয়, ওটা প্রশাসনের কাজ। প্রশাসন যদি ব্যর্থ হয়, ও কবরস্থান শ্মশান কোথা আছে খুঁজে বার করতে নওশাদ ভালো জানে। তো কোন পুলিশ আছে, কি আছে দেখো তো, কে আছে দায়িত্বে, কে আছে? আমি বলছি এখানকার চার্জে কে আছে তার সাথে একটু কথা বলতে চাইছি। কে বড় বাবু ছোট বাবু চিনি না, তার সাথে কথা বলতে চাইছি। এবার আসুন, আমি তার সাথে কথা বলতে চাইছি। চাপ লাগলে আমি ছুটিয়ে ফেলবো। তোরা বসো,
বসো তোমরা। সরো, আসেন, আপনি দায়িত্বে আছেন। হ্যালো, ভাই বসো। আপনি আমাকে 10 মিনিট টাইম দেব। 10 মিনিটের মধ্যে যদি খুঁজে বার না করতে পারেন কি করতে হয় আমিও দেখাবো। 10 মিনিট বসছি আমি এখানে। আপনার ছেড়ে দাও, ছেড়ে দাও, না ছেড়ে দাও। 10 মিনিটের মধ্যে যদি না খুঁজে বার করেন আমি খুঁজে বার করব। কেমন দুরবস্থা হবে? আমরা পশ্চিম বাংলায় এবছরে হেলথ বাজেট হচ্ছে, গত বছর ছিল প্রায় 25,000 কোটি টাকা। 25,000 কোটি টাকা হচ্ছে হেলথ বাজেট। আর আমার এখানে জিরেনগাছা হসপিটালে গেলে একটু কিছু হলেই বলে কলকাতায় রেফার। আছে 10.5 কোটি মানুষ, আমরা তাদের মাথায় বরাদ্দ হচ্ছে 25,000 কোটি টাকা। টাকাটা যাচ্ছে কোথায়? সিস্টেমের মধ্যে ঘোগ ঢুকে বসে আছে, ঘোগ দিয়ে টাকাটা বেরিয়ে যাচ্ছে। তাই সময় এসেছে প্রতি 5 বছর ছাড়া ছাড়া সিস্টেম পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার। আর্টিকেল 326 ভোটদানের স্বাধীনতা, ভোটদানের রাইটের মাধ্যমে আগামী 5 বছর এই সিস্টেমটাকে কারা চালাবে তার সুযোগ। শুধুমাত্র এটা ভাঙড়ের ভোট নয়, এটা পশ্চিম বাংলার শাসন ব্যবস্থা কার হাতে থাকবে, পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থা কোন পথে চলবে, পশ্চিম বাংলার স্বাস্থ্য প্রকল্প কেমন ভাবে চলবে, পশ্চিম বাংলার ডেলিভাররা মিনিমাম ওয়েজেস কতটা পাবে, পশ্চিম বাংলার দলিত ভাইটা তার অধিকার পাবে কি পাবে না, পশ্চিম বাংলার সম্প্রীতি ঐক্য কতটা থাকবে, পশ্চিম বাংলার ওবিসিরা কি কি ফ্যাসিলিটি পাবে, পশ্চিম বাংলার আদিবাসীরা কি পাবে, পশ্চিম বাংলার হিন্দু মুসলমান মাথা তুলে কিভাবে বাঁচবে, টোটালটা আগামী 5 বছর কি হবে সেটা 29 এপ্রিল আর 23 এপ্রিল নির্ভর করছে। বুঝতে পারছেন? এটা ছোটখাটো বিষয় নয়। কিন্তু আপনারা কি হচ্ছে, সমস্যা কি বলুন তো? ইচ্ছা করে আম খাবার আর গাছ লাগান জাম, তাই না? ইচ্ছা করেছিল আম খাবার আর লাগিয়ে দিয়েছেন জাম, তো আম পাবেন কি করে? হ্যাঁ, 2021 সালে ভাঙড়ের মানুষ বাংলাকে পথ দেখিয়েছে। ভাঙড়ের মানুষ আমাকে বিধানসভায় পাঠিয়েছিল। এখানে ভাঙড়ের অগণিত মানুষ আছেন, একজন হাত তুলে বলতে পারবেন কি যে 5 বছরে আপনাদের ভোট নিয়ে আপনাদের সাথে আমি বেঈমানি করেছি? গাছ যেমন লাগিয়েছেন ফল আপনারা পেয়েছেন। আপনারা একজন হাত তুলে বলতে পারবেন বিধায়কের এন্ড থেকে যে যে পরিষেবা আপনারা পেয়েছেন এই পরিষেবা প্রদানের জন্য 1টা টাকা ঘুষ চেয়েছে? কেউ বলতে পারবে না। বা 1টা টাকা দুর্নীতি করেছে ভাঙড় সহ রাজ্যের মানুষ বলতে পারবেন না। গর্বের বিষয় আপনাদের যে আপনাদের বিধায়ক পশ্চিম বাংলার বিধানসভায়, যদি বিধায়কের শ্রেষ্ঠ বিধায়কের পুরস্কারের নিয়ম থাকতো লোকসভার মতো, তাহলে অন্য কোনো বিধানসভা পেত না, সেটা ভাঙড় বিধানসভা পেত। তার কারণ আমি আপনাদের বলি, পশ্চিম বাংলা বিধানসভা এবারে লাস্ট 5 বছরে এই পিরিয়ডে 4000-এর মতো কোশ্চেন জমা করা হয়েছিল, যেখানে ভাঙড়ের বিধায়ক একাই 400-র অধিক কোশ্চেন জমা করেছে। মেনশন 1 মিনিট 1.5 মিনিট বলার সুযোগ পাওয়া যায় একটা পর্ব, সেখানে বিধানসভা সহ রাজ্যের অচলাবস্থা নিয়ে কথা বলা যায়। আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে ভাঙড় 1 নম্বর ব্লক বামনঘাটা বেওতা 1 বেওতা 2 এর মানুষরা ব্লকে যেতে গেলে ব্রেক জার্নি করে যেতে হয়, টোটো অটো করে যেতে হয়, তাদের অনেক খরচা হয়ে যায়। এই পালপাড়ার মানুষ যদি বিডিও অফিসে যেতে চায় বা বিএলআর অফিসে যেতে চায় অনেক খরচ হয়ে যায়। এই খরচটা কমানোর জন্য, কারণ তাদেরকে টোটো অটো ধরে ব্রেক জার্নি করে যেতে হয়, এইখান থেকে বামনঘাটা বেওতা 1 বেওতা 2 হয়ে ব্লকে অর্থাৎ বিজয়গঞ্জ বাজার থেকে এই পার হয়ে সোনারপুর বারাইপুর যাতে বাস চলে, এর দাবি এই ধরনের মেনশনের মধ্যে আমি করেছি। আপনাদের জানিয়ে রাখি যে কেন আমি বলছি আপনাদের ভাঙড়ে বেশ শ্রেষ্ঠ বিধায়কের পুরস্কারটা আসতো। আমি 2টো উদাহরণ শুধু দেবো, একটা দিলাম কোশ্চেন আর একটা মেনশন। 5 বছরে পশ্চিমবঙ্গ বিধানসভায় মেনশন হয়েছে 200-র একটু অধিক, অর্থাৎ 250 নয়,
কিন্তু সেখানে ভাঙড়ের বিধায়ক একা 56টা মেনশন করেছে। ভাঙড়ের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, লেদার কমপ্লেক্স, হিমঘর, কলেজ, মহিলাদের জন্য একটা কলেজ দরকার। 1 নম্বর ব্লকে কলেজ আছে, যেটা কোয়েট কলেজ। ভাঙড়ের মায়েরা বোনেরাও পড়াশোনাতে কোনো অংশে কম নয়। গার্লস কলেজের একটা আমি ডিমান্ড করেছিলাম এই মেনশনের মধ্যে। এরকম 56 বার ভাঙড় সহ রাজ্যের মানুষের জন্য দাবি করেছি। টোটাল 294টা বিধায়ক মিলে 5 বছরে 220 বার মতো দাবি করেছে। ওই 220 বারের মধ্যে ভাঙড়ের বিধায়কের একা 56 বার আছে। কাজের নিকিরিকেই তো শ্রেষ্ঠ হবে ভাই। কেন নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে বুঝতে পারছেন কি? শুভেন্দু অধিকারী নিয়ে কোনো কথা আছে? কোনো উচ্চবাচ্য নেই। স্পেশাল অবজারভার শুভেন্দু অধিকারীর কাছে দেবে না। নওশাদ সিদ্দিকীকে আটকাও। কারণ নওশাদ সিদ্দিকীর দোষটা কি জানেন? শুধু মুসলমানদের হয়ে কথা বলে না, এটা তো সব থেকে বড় দোষ। আমার পাশে টিকে মন্ডল সাহেব আক্রান্ত হবে, অধিকার কেড়ে নেবে, নওশাদ সিদ্দিকী চুপ করে বসে থাকতে পারবে না, প্রতিবাদ করবে। এই প্রতিবাদ করাটা আমার হচ্ছে অপরাধ হয়ে গিয়েছে। আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মন্ত্রী মহাশয়কে প্রশ্ন করেছি, উত্তর দিতে পারেনি। যে আমি প্রশ্ন করেছি এটাই, ফেক এসটি এসসি সার্টিফিকেট কত ইস্যু হয়েছে? অর্থাৎ প্রকৃত যারা দলিত পিছড়ে বর্গের হিন্দু, তারা ওই সার্টিফিকেটের মাধ্যমে উচ্চ শিক্ষায় সংরক্ষণ আর চাকরিতে সংরক্ষণ পায় 22%। 100 জন সরকারি চাকরি পেলে 22 জন পিছড়ে বর্গের হিন্দু চাকরি পাবে। কিন্তু দেখা যাচ্ছে কি, খাতাই কলমে 22 জন এসসি চাকরি পেলেও কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, ওখানে প্রকৃত এসসিরা পাচ্ছে না। এসসিতে ওখানে ভেজাল মাল ঢুকিয়ে দিয়ে বসে আছে। বিধানসভার মধ্যে আমি দাঁড়িয়ে মন্ত্রী মহাশয়কে প্রশ্ন করেছিলাম, আজ পর্যন্ত আপনারা কটা ফেক এসটি সার্টিফিকেট ধরতে পেরেছেন? কটা ফেক এসসি সার্টিফিকেট ধরতে পেরেছেন? তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন? কারণ প্রকৃত এসটি এসসিদের অধিকার চুরি করে যারা নিচ্ছে তাদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা গ্রহণ করেছে তার তথ্য আমাকে দেন। মন্ত্রী মহাশয় উত্তর দিতে পারেনি, মাথা হ্যাট করে নিয়েছিল। এটাই আমার অপরাধ যে নওশাদ সিদ্দিকীর প্রশ্নতে মন্ত্রী উত্তর দিতে পারছে না, তাহলে নওশাদ সিদ্দিকীকে দ্বিতীয়বার আসতে দেওয়া যাবে না, ওকে আটকাতে হবে। বুঝতে পারছেন আমার অপরাধটা কোথায়? আমার অপরাধটা আমি, ওরা তোলাবাজি করে 100 কোটি, আমি 200 কোটি তুলেছি কেন, এই রাগ নয়। ওরা 75-25 কাটমানি খায়, আমি 80 কেন কাটমানি নিচ্ছি, এটা অপরাধ নয় যদি আমি 80 পয়সা নিই না। তো অপরাধটা হচ্ছে এটাই যে হকের কথা কেন বলবে। কিন্তু আমি তো চুপ করে থাকার ছেলে নয়। আমাকে ভাঙড়ের মানুষ দুয়া আশীর্বাদ 2 হাত ভরে ভোট দিয়ে বিধানসভার মধ্যে পাঠিয়েছে, কারণ টাট্টু ঘুরা হয়ে লাপাবার জন্য নয়, জনগণের হয়ে কথা বলার জন্য। ভাঙড়ের এখানে ওয়েটল্যান্ড আপনাদের জানিয়ে রাখি, বেওতাওয়ান বেওতটু বামনঘাটায় সব থেকে বেশি সমস্যা, কিন্তু আপনাদের একটা ভুল বুঝিয়ে রাখা হয়েছে। ভাঙড় বেওতাওয়ান বেওতাটু বামনঘাটা মানে নাকি ওয়েটল্যান্ড, এটা সম্পূর্ণ অসত্য কথা। এই লড়াই আমি লড়ছি। আইনের বিশেষজ্ঞ বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারের সাথে কথা হচ্ছে, তার সে ব্যস্ততার জন্য মামলা এখনো দায়ের হয়নি। জানিয়ে রাখি, এখানে যেগুলো বাস্তু জমি আপনাদের, যেগুলো ডাঙা, যেগুলো বাগান, সেইগুলো ওয়েটল্যান্ডের মধ্যে কিভাবে আসে? যদিও এই চুরি করে ওয়েটল্যান্ডের মধ্যে এই সরকার যদি ঢুকিয়ে দেয়, আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আগামী দিনে আপনারা ভোট দিয়ে আমাকে পাঠাবেন কি পাঠাবেন না ওটা আমার বড় বিষয় নয়, কিন্তু কথা দিয়ে যাচ্ছি আগামী দিনে দেখবেন ঠিক যেভাবে এসআইআর থেকে বাঁচার জন্য আমি সুপ্রিম কোর্টে মামলা করেছি, সিএনআরসির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছি, ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য আইনি লড়াই করছি। এই বেওতাওয়ান বেওতাটু বামনঘাটার মানুষের স্বার্থে এদের বাস্তুতন্ত্র ইকোসিস্টেম ব্রেক হচ্ছে, এটাকে কন্টিনিউ করার জন্য আমি এই দিয়ে মামলা করব, যেখানে বাস্তু জমি বাগান যেগুলো ভিটে আছে সেইগুলোকে ওয়েটল্যান্ডের বাইরে বার করতে হবে। কিন্তু লড়াইটা আমার বিরুদ্ধে কেন ওদের? আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে প্রশ্ন করেছি মন্ত্রীকে, আপনি উত্তর দিন, আজ থেকে 10 বছর আগে কতটা ওয়েটল্যান্ড ছিল আর আজকে কতটা বুঝিয়ে দিয়েছে। মন্ত্রী বুঝাই তো বলছে না বুঝাই নে, আর আমি তখন ছবি দিয়ে দেখাচ্ছি, এই দেখুন এই বাড়িটা তৈরি হয়েছে, এই ফ্ল্যাটটা তৈরি হয়েছে, এখানে এইটা 2000 অমুক সালের ছবি, আর এটা এত সালের ছবি। দেখুন উত্তর দিতে পারছে না, এর ওর মুখের দিকে তাকাচ্ছে। তাই নওশাদ সিদ্দিকীর প্রশ্নে উত্তর দিতে পারছে না, ওই বেটাকে আটকাতে হবে, দ্বিতীয়বারের জন্য আসতে দিলে হবে না, ওই চক্রান্ত করছে। তবে ভাঙড়ের মানুষ কি এটা মেনে নেবে ওদের চক্রান্তকে? এই ভাঙড়ের মানুষরা মেনে নেবে? 2021 সাল বিজেপি চলে আসবে, সাম্প্রদায়িক শক্তি চলে আসবে,
ভাঙড়ের ধর্মনিরপেক্ষ হিন্দু মুসলমান নির্বিশেষে তারা বাধ্য হয়ে অনেকে তৃণমূলকে ভোট দিয়েছিল যে বিজেপি চলে আসবে, সাম্প্রদায়িক শক্তি চলে আসলে আমরা হিন্দু মুসলমানের যে ঐক্য আছে সেটা বিনষ্ট করে দেবে, বাধ্য হয়ে দিয়েছিল। তারপরও আমি 26,000 ভোটে জিতেছিলাম, লিডটা অনেক কম হয়েছিল। আর আজকের ডেটে যেটা আমি দেখছি, যেখানে যেখানে যাচ্ছি অজস্র মানুষের স্রোত। 2021 সালে কিন্তু এই অঞ্চলে এইরকম আমি প্রোগ্রাম করে উঠতে পারিনি। আজকে প্রমাণ করে দিচ্ছে ভাঙড়ের মানুষ জেগেছে, ভাঙড়ের মানুষ বাংলাকে পথ দেখাবে আর পথ দেখিয়ে চলবে। ভাঙড়ের মানুষ এই বার্তা দেবে রাজ্যের মানুষকে, কোন নটোরিয়াস ক্রিমিনালকে আমরা, কোন সমাজ বিরোধীকে, কোন বোমবাদা নেতাকে আমরা ভাঙড় থেকে জিতে আইনসভার মধ্যে পাঠাবো না। এটা ফলো রাজ্যের মানুষ করবে। তাই 29 এপ্রিল ভাঙড়ের মানুষের কাছে একটা বড় চ্যালেঞ্জ দেখিয়ে দেওয়া রাজ্যের মানুষকে। 4টা মে রেজাল্ট যখন পাবলিশ হবে তখন জোর গলায় ভাঙড়ের মানুষ বলতে পারবে যে আমরা ইতিহাস তৈরি করি। আমাদেরকে মমতা ব্যানার্জি জোর করে কোন নটোরিয়াস ক্রিমিনালকে চাপিয়ে দিল, আমরা তার বিরুদ্ধে ভোট করিয়ে তাকে খালি হাতে ক্যানিং পূর্বে পাঠিয়ে দিয়েছি। আর নওশাদ সিদ্দিকীকে বিধানসভায় পাঠিয়ে এটা প্রমাণ করেছি। নওশাদ সিদ্দিকী দলিতের কথা বলে, আদিবাসীর কথা বলে, হিন্দুর কথা বলে, মুসলমানের কথা বলে, নারীর কথা বলে, মহিলার কথা বলে, ছাত্রের কথা বলে, যুবকের কথা বলে, ওয়েটল্যান্ডের কথা বলে, মিনিমাম ওয়েজেস যাতে ডে লেবারদের ঠিকঠাক পায় তার কথা বলে। সুতরাং রাজ্য তাকে ফলো করবে ভাঙড়কে, যে ভাঙড়ের মতো আমাদেরকেও বলতে হবে। যাকে তাকে ধরে ক্যান্ডিডেট বানিয়ে দিলাম, সে তার ব্যাকগ্রাউন্ড চেক না করে ভারে মাথার উপরে চাপিয়ে দিলাম, তাকে মেনে নিতে হবে। এই সংস্কৃতি বন্ধ হবে। নতুন আমার অ্যাকচুয়াল সংস্কৃতি আসবে, যে রাজ্য সবাই যাবে, যে বিধানসভায় যাবে, যে লোকসভায় যাবে, সেই ধরনের যোগ্যতা সম্পূর্ণ মানুষকে পাঠাতে হবে। যেখানে আইন তৈরি হয় আগামী 5 বছর দলিত ভালো থাকবে কি খারাপ থাকবে, আদিবাসীদের কি হবে, হিন্দুর কি হবে, মুসলমানের কি হবে, কৃষকের কি হবে, লেদার কমপ্লেক্সে যারা কাজ করে তাদের কি হবে। এক কথায় পশ্চিম বাংলার মানুষ ভালো থাকবে কি খারাপ থাকবে। যেখানে আইন তৈরি হয় সেখানে কোনো নটোরিয়াস ক্রিমিনালকে পাঠালে, ভুল আইন তৈরি হলে তার প্রতিবাদ করতে পারবে না, সেখানে শিক্ষিত মার্জিত লোককে পাঠাবে। এই বার্তা কিন্তু আমরা ভাঙড় থেকে রাজ্যের মানুষকে ছড়িয়ে দেব। প্রস্তুত আছেন তো নাকি ভাইরা? প্রস্তুত আছেন তো নাকি? তাহলে আমার ভরসা, আমি যতটুকু ঘুরছি বুঝতে পারছি 2021-এ আমাদের সুকান্ত দা তো নাকি, সুকান্ত দা তো আমাদের ফ্রন্টে থেকে লড়াই করেছে, এখন একটু ব্যাকের দিকে চলে যাচ্ছে, ব্যাকে গেলে হবে না কমরেড। তো যা বুঝতে পারছি মানুষ পুরো তেতে আছে, মানুষ শুধু অপেক্ষায় আছে 29 তারিখ কখন আসবে, 29 তারিখ কখন আসবে। খাম চিহ্নে ভোট দেবে, বামেদের সমর্থন নিয়ে। এখানে যে আইএসএফ আমাকে মনোনীত করেছে, এবারে মার্জিনটা আমি যতটুকু বুঝতে পারছি আমি 79 হাফ সেঞ্চুরি মারবো, তথা 50,000 হবে। আর এদিকে যিনি দাঁড়িয়েছিলেন 1 লাখ প্রথম হেঁকেছিলেন, তারপরে হাঁকলেন কি 50,000, তারপরে হাঁকলেন 20,000, এখন বলছি একটা ভোট হলেও জিতবো। আমি এতটুকু বলে রাখছি, কত ভোটে হারবে সেটা উনি এখন গুনতে শুরু করে দিয়েছে। ভাঙড়ের মাটি বুঝিয়ে দেবে। ক্যানিং পূর্বটাকে ধ্বংস করেছে, ভাঙড়কে ধ্বংস করতে আসছে। ভাঙড়টাকে ধ্বংস করতে এসেছে। আমি তাই অনুরোধ করবো আপনাদের কাছে, আমাকে আটকানোর জন্য অনেক চেষ্টা চলছে, মিথ্যাচার অনাচার হচ্ছে। নওশাদ সিদ্দিকী জিতলে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, নওশাদ সিদ্দিকী জিতলে নাকি ঘরের টাকা আসা বন্ধ হয়ে যাবে, নওশাদ সিদ্দিকী জিতলে নাকি এই হবে সেই হবে। একটা তথ্য দিয়ে বলছি আপনাদের, আমি যে ভোটে জেতার পরে দুয়ারে দুয়ারে গিয়েছিলাম না, সেখানে আদিবাসী দলিত হিন্দু মুসলমান নির্বিশেষে মায়েদের সাথে বাপেদের সাথে কথা বলে জানতে পেরেছিলাম অনেকে প্রকৃত বিধবা ভাতা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না। আমি বিধানসভায় গিয়ে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম, তথ্য তুলে দেখুন, তখন যতটা না বার্ধক্য ভাতা বিধবা ভাতা পেত, ভাঙড়ে তার এখন কয়েক লাখ বেশি মানুষ পাচ্ছে, কয়েক হাজার বেশি মানুষ পাচ্ছে, কয়েক হাজার বেশি মানুষ পাচ্ছে, বাড়ছে কমছে না। এগুলো শুধু ভয় দেখানো হচ্ছে। কারা ভয় দেখাচ্ছে? যাদেরকে আপনারা ভোটে জিতিয়ে সদস্য বানিয়েছেন, তাই না? এবার একবার আপনারা ভোটে হারান, ভয় দেখানোটা বন্ধ হয়ে যাবে, বাঘ ছিল বিড়াল হয়ে যাবে। তাই আপনাদের বলবো সজাগ সতর্ক থাকতে হবে। আমার এখানে যারা দলিত আদিবাসী মুসলিম সমাজের মায়েরা আছেন, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই।
বাপেরা আছেন, আজকে বাড়ি যাবেন, ডিনার করার পরে আপনার বাড়ির ছেলে মেয়েগুলোকে ডাকবেন। এই যে বলছি না লক্ষ্মীর ভান্ডার, এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বলছি 1200-1500 টাকা মাসে পান। যে হাতে মমতা ব্যানার্জি 1200-1500 টাকা আপনার বাড়ির মহিলাদেরকে দিচ্ছে, ওই হাতেই মমতা ব্যানার্জি আপনার বাড়ির ছোট ছোট শিশুর ভবিষ্যৎগুলো ধ্বংস করে দিচ্ছে। তার প্রমাণ আমি দিয়ে যাবো এখানে। আজকে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে 3-4 বাচ্চাকে ডাকবেন। 3 থেকে 4 উঠেছে, 3 থেকে 4 উঠেছে, 3 অঙ্কের বইটা নেবেন, পেনটা খাতাটা তুলে দিয়ে বলবেন ক্লাস 3 অঙ্কের অনুশীলন 1-এর অঙ্কটা করতে বলবেন। খোঁজ নিয়ে একটু দেখে নেবেন, 100টা বাচ্চাকে চেক করলে 90টা বাচ্চা ফেল করবে। চলে যান বাড়িতে। আজকে যখন বাড়ি যাবেন 5-6 এর বাচ্চা, তাই বইটা খাতাটা পেনটা দেন, তাকে বলেন তোর নাম, তোর বাবার নাম, তোর মায়ের নাম, স্কুল কোন ক্লাসে পড়িস, রোল নাম্বার এতটুকু ইংলিশে লিখে দে। 100টা বাচ্চাকে ট্রাই করলে 90টা বাচ্চা ফেল করবে। কিন্তু আমি প্রশ্ন করছি, ওই সন্তানগুলো কারা, কাদের ক্ষতি হচ্ছে? এই দলিতের সন্তান, আদিবাসীর সন্তান, পিছড়ে বর্গের হিন্দুর সন্তান, গরিবের সন্তান, মুসলমান পিছড়ে বর্গের যাদের আছে তাদের সন্তান। কিন্তু তাদের মায়েদেরকে মমতা ব্যানার্জি নিয়মিত 1500 টাকা বা 1200 টাকা করে মাসে দিচ্ছে। একটু ভুলিয়ে রাখছে, আপনারা ভুলবেন না, যে হাতে মমতা ব্যানার্জি আপনাকে মাসে 1500 টাকা দিচ্ছে, 1200 টাকা দিচ্ছে, ওই হাতেই কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎটা ধ্বংস করছে। আজকে কম্পিটিশনে আসতে পারবে না, কারণ বড় লোকের ছেলে, উচ্চবিত্ত যারা আছেন, যাদের টাকা পয়সা আছে, তাদের ছেলেরা প্রাইভেট স্কুলে পড়বে, আর আপনার ছেলে সরকারি স্কুলে যাচ্ছে, সেখানে শিক্ষা পাচ্ছে না। সে না নামের বানানটা লিখতে পারছে, না অঙ্ক করতে পারছে, না ইতিহাস জানতে পারছে, না ভূগোল জানতে পারছে, কারণ স্কুলে টিচার নাই। যে 1-2 টিচার দিয়ে যে মিড ডে মিলের প্রেজেন্ট করছে, যে মিড ডে মিল দেখছে, সেই প্রেজেন্ট করছে, সেই তালা খুলছে, সেই ঘন্টা লাগাচ্ছে, সে পড়াবে আর কখন? তাই সুতরাং আপনার ছেলেদের ভবিষ্যৎগুলো ধ্বংস করে দিয়েছে। আপনাকে আমাকে মজিয়ে রেখেছে, 1500 টাকা মাসে পাচ্ছি। তাই মায়েদের বলবো, আমি লক্ষ্মী ভান্ডারের বিরোধী নয়, কিন্তু প্রশ্ন তুলতে হবে। আগে 1500-1200 পরে হবে, আগে স্কুলে শিক্ষক দিতে হবে। দেখবেন এর উত্তর দেবে না এরা। আপনি একটা ক্রাম বোর্ড চাইবেন, আপনি একটা টিভি চাইবেন, আপনি একটা মাচা করবেন, যা চাইবেন শাসক দলের নেতারা সব দিয়ে দেবে। কিন্তু আপনার এখানে প্রাইমারি স্কুলে 2টো টিচারের দরকার, চকের দরকার, ডাস্টারের দরকার, টেবিলের দরকার, চেয়ারের দরকার। বলবেন এগুলো দিতে, বলবেন দেখছি। ওরা এখন উত্তর দেবে দেখছি, কারণ ওরা কোনোদিন চাইবে না গরিবের সন্তান, সে দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, তাদের ছেলেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যাক। যদি গরিবের ছেলেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, তাহলে শাসক দলের হয়ে লাঠিয়াল বাহিনী কে থাকবে? শাসক দলের হয়ে বুথ দখল করবে কে? মারামারি করবে কে? খুনোখুনি করবে কে? তাই ইচ্ছাকৃতভাবে প্ল্যানিং করে আপনাদের হাতে 1500 টাকা 1200 টাকা তুলে দিচ্ছে, আপনার ছেলেদের ভবিষ্যৎগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আর এটা বলাটাই হচ্ছে আমার অপরাধ হয়ে যাচ্ছে। সেই জন্য নওশাদ সিদ্দিকী